অস্ত্র মামলায় প্রতারক শাহিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন এই রায় শাহিদের মতো ধুরন্ধরদের জন্য একটি বার্তা। এদিকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, সিলেটের এমসি কলেজে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় 9 আসামির মধ্যে ছাত্রলীগ কর্মী, প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবার নির্দেশ দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নূরকে ধর্ষণে সহযোগিতার আসামি করার প্রেক্ষিতে অনেক আন্দোলন বিক্ষোভ হলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজ হাইকোর্ট গ্রাহকের অনুমতি ছাড়া গ্রাহকের কল লিস্ট, রেকর্ড, অডিও ভিডিও ফাঁস বা কথোপকথন রেকর্ড এবং ফাঁস করার অভ্যাস বন্ধের পক্ষে অভিমত দিয়েছেন। এরকম আইনাঙ্গনের নানান বিষয় এই মুহূর্তে ঘটে চলেছে। এসব নিয়ে রাজনীতিকদের কি ভাবনা, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে আমার অতিথি হিসেবে সংযুক্ত আছেন 3 জন আইনজ্ঞ রাজনীতিক। আমার সাথে আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি। আমার সাথে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি এবং আছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। আজকের রাজকাহনের শিরোনাম ঠিক করেছি আইনের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে রাজনীতিকদের ভাবনা কি। আপনারা নিশ্চয়ই খুব ভালো এই আইনের প্রয়োগ অপপ্রয়োগটা বলতে পারবেন, যেহেতু আপনারা 3 জনই আইনজ্ঞ। আমি কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছ থেকে শুরু করি। প্রথমে শাহিদের রায় নিয়ে যে বার্তাটা আদালত দিল, সংক্ষেপে অনেকগুলো বিষয় জানতে চাইবো। কাজী ফিরোজ রশিদ এমপি, শুরুতেই যদি আপনি বলেন যে আসলে আদালত বলছেন শাহিদের এই রায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় শাহিদের মতো ধুরন্ধরদের জন্য একটি বার্তা। রাজনৈতিক ছত্রছায়ায় যারা এরকম ধুরন্ধর হয়ে উঠছে তারা আসলে কেমন ভাবে এই বার্তাটি পাচ্ছে? কারণ এর আগে আমরা একদম সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা দিতে দেখেছি, কোনো ছাড় দেয়া হবে না, যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না, এমনকি নানান অভিযানও আমরা দেখেছি। কিন্তু সেই বার্তাটা খুব কানে পৌঁছেছে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। এখন আদালতের রায় কেমন বার্তা পৌঁছাচ্ছে? কাজী ফিরোজ রশিদ এমপি। আমার মনে হয় কাজী ফিরোজ রশিদ এমপি আপনি আমার প্রশ্নটি কি শুনতে পেয়েছেন? আমি কি আরেকবার প্রশ্নটি করব? শুনতে পাইনি, আপনি আরেকজনকে বলেন। আমি আরেকবার একটু সংক্ষেপে প্রশ্নটি করি। আদালতের রায়ে শাহিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অস্ত্র মামলায় আদালত এবং বলছেন এই রায় শাহিদদের মতো ধুরন্ধরদের জন্য বার্তা। কেমন বার্তা যাচ্ছে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় যারা ধুরন্ধর হয়ে উঠেছেন তাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটি বার্তা যাবেই, যারা এই সমস্ত অপকর্মে জড়িত তাদের কাছে একটি বার্তা যাবে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং এইভাবে যদি কেউ মানুষের সাথে ছল চাতুরি করে, মানুষকে ঠকায়, জোর জুলুম করে এবং মানুষের দুর্ভোগ নিয়ে ব্যবসা বাণিজ্য করে, সে যেখানে থাকুক, যত ছল চাতুরি আশ্রয় নিক, সরকারের যত লোকের সাথেই তার যত হাজার হাজার ফোন থাকবে, কেউ কিন্তু এখান থেকে রক্ষা পাবে না। এটা কিন্তু স্পষ্ট এই শাহেদের রায়টা দিয়ে দিচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে ইদানিং যত মামলা হচ্ছে, প্রত্যেকটি মামলায় কিন্তু প্রথম তাকে মাদক এবং অস্ত্র দেওয়া হয়। এটা এই জন্যই করা হয় যে তার কাছ থেকে উদ্ধার হলো যে খুব সংক্ষেপে এই দুটোকে জেল দেওয়া যায়। জেল দিয়ে এখন ইনভেস্টিগেশন অন্যান্য ব্যাপারে দীর্ঘ সময় লাগে, অন্যান্য ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বেশ সময় পুলিশের লাগে। এখন তারা ওকে জেল দেওয়া হয়ে গেল, এখন তারা বিভিন্ন মামলা মোকদ্দমা, কারা টাকা পাবে, কিভাবে প্রতারণা করছে, কিভাবে হাসপাতালগুলো চালাইছে লাইসেন্স ছাড়া, এবং মানুষকে কিভাবে প্রতারণা করে ফলস সার্টিফিকেট দিয়েছে, এইগুলো আস্তে আস্তে এখন আসবে। এবং মানুষের সাথে কিভাবে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা এনেছে সবকিছু এখন বের হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে জেল দিতে হলে এই দুটো অস্ত্র সেটাই করেছে শাহেদের ব্যাপারে, এবং আরো অনেকগুলো ব্যাপারে আমরা লক্ষ্য করতেছি। আপনি লক্ষ্য করবেন সম্প্রতি সিলেটে এই যে এমসি কলেজে যে দুর্ঘটনাটা ঘটেছে, কাজী ফিরোজ রশিদ এমপি, এই বিষয়ে আমি একটু আলাদাভাবে আসছি। ধর্ষণের বিষয়ে নিশ্চয়ই বিস্তারিতই কথা বলতে চাই। আসছি আপনার কাছে কাজী ফিরোজ রশিদ এমপি। আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যদি শাহিদের মামলা থেকে রায়ের পর্যবেক্ষণে আদালত যা বললেন, বার্তাটি কেমন ভাবে পৌঁছাবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আমি মনে করি
এই এই অস্ত্র মামলাটা কোনো গুরুত্বপূর্ণ না, অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। এটা হলো যে শাহেদ গ্রেপ্তার হওয়ার পরে সম্ভবত অস্ত্র উদ্ধার হয়েছে, এসব কি আছে ফাঁক ফোকর আছে। মূলত শাহেদের বিরুদ্ধে অভিযোগ হলো যে করোনাকালীন সময়ে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো যে সময় মানবিক মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের মানুষও একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে, এবং সেই লকডাউনের সময় করোনা নিয়ে সে যে কাজটা করেছে সেটা শুধু বাংলাদেশে নয়, ঘটনা শোনা যায়নি। করোনার সার্টিফিকেট জাল করা, রোগীর সার্টিফিকেট জাল করা, এবং সারা পৃথিবীতে কিন্তু আমরা বাংলাদেশ অনেক ছোট হয়ে গেছি। কারাপশনের কোথায় কোন পর্যায়ে আমরা আছি, দিস ইজ নট দ্য গভর্নমেন্ট, আমরা জাতি হিসাবে অনেক ছোট হয়ে গেছি। বিভিন্ন সরকার প্রধানরাও বাংলাদেশের সরকার সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে অনেক মন্তব্য করেছে, যে করোনাকালীন সময় সেই জাল সার্টিফিকেট উদ্যোগ করেছেন। তার সঙ্গে আবার আছেন ডক্টর সাবরিনা, ওরাই মূলত আমাদেরকে কলঙ্কিত করে জাতি হিসাবে। এবং প্রায় 1 কোটির মধ্যে 1 কোটি 100 কোটি মানুষ দেশে বসবাস করছেন, তারা কিন্তু বিদেশের কাছে হ্যাঁ হয়ে গেছেন বাংলাদেশের এই করোনা সার্টিফিকেট কেলেঙ্কারির জন্য। সেটাই মূলত তার অপরাধ ছিল। তো এখন অস্ত্র নিয়ে তো ডাউট আছে। একবার দেখছি কোন একটা অস্ত্র মধ্যে তার গ্রেপ্তার হওয়ার পর তার আত্মীয়র গাড়িতে পাওয়া গেছে এসব। এখন প্রথমে সাহেবকে দেখানো এই মামলাটা দ্রুত বিচার করলো, অস্ত্র মানে যাবজ্জীবন কারাদণ্ড দিল। জানেন না আমি এটা আপিলে কিভাবে টিকবে, কি অবস্থা হবে, আই ডোন্ট নো। তবে এখন সাউন্ডস ভেরি গুড। দেশে মানুষ মনে করছে শাহেদের যাবজ্জীবন একটা সাউন্ড শুন গেল। তার মূলত আমি মনে করি শাহেদকে বাংলাদেশের মানুষকে দেশে ভিতরে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মূল যে অপরাধটা করেছে সেটার দ্রুত বিচার হওয়া উচিত। তাহলে বাংলাদেশে মানুষ শান্তি পেত। জি, নিশ্চয়ই আমরা পরবর্তী আরো অনেকগুলো মামলায় রয়েছে, সেগুলোর বিচারের দিকেও দেখবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো আপনাদের কাছে। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই যে আদালত বলছেন যে শাহিদদের মতো ধুরন্ধরদের জন্য বার্তা, কিন্তু ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন যেটি বলছেন এটা তো অস্ত্র মামলা, আসলে তার প্রতারণার যেসব মামলা আছে সেটি না। তাহলে অস্ত্র মামলায় ধুরন্ধর কতটা প্রমাণিত বা মানে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছাবে কিনা সেটিও একটি প্রশ্ন, এবং অস্ত্র মামলার ক্ষেত্রে এমন একটি বার্তা দিচ্ছেন আদালত, এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যখন কথা বলছি তার পূর্ব দিনটা কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দিন। মাননীয় মন্ত্রীর নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আমাকে কি শুনতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী? আমার মনে হয় মাননীয় মন্ত্রীর নেটওয়ার্কটিতে একটু অসুবিধা করছে। জি, আমি যদি তাহলে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আপনার কাছ থেকে একটা আইনজ্ঞ হিসেবে আপনার একটা মানে এটি জানতে চাই। আপনি সাবরিনার কথাও বলছিলেন, শাহেদের সাথে সাথে সাবরিনার নামটি উল্লেখ করছিলেন। ডাক্তার সাবরিনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মানে তাকে আসলে কিভাবে ডিভিশন, তার কাছ থেকে কি ডিভিশন কিভাবে আইনের ভাষায় তিনি পেতে পারেন? আমি আসলে মাননীয় মন্ত্রী কথা তো চেষ্টা করছেন লোকে বলে শুনতে পাওয়া মনে করি আগে। আমরা নিশ্চয়ই মাননীয় মন্ত্রীর কথা তো শুনতেই চাই, কিন্তু তাকে যখন আমরা নেটওয়ার্কে পাবো নিশ্চয়ই তার কাছ থেকে শুনবো। তাছাড়া শুধু শুধু সময়টুকু নষ্ট হয়ে যাবে। আমরা মাননীয় মন্ত্রীর জন্য অপেক্ষা করতে করতে এই অংশটুকু শুনিনি একজন আইনজ্ঞের মতামত ডিভিশন দেওয়ার ক্ষেত্রে সাবরিনাকে। আবার বলেন একটু কালে প্রশ্ন আবার বলবেন। আমি জানতে চেয়েছিলাম যে সাবরিনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ডাক্তার সাবরিনা, যার কথা আপনিও উল্লেখ করছিলেন, আসলে তিনি কিভাবে ডিভিশন পেতে পারেন, কি ডিভিশন তিনি পেতে পারেন, মানে কিভাবে আইনগতভাবে কতটা কভার করে? এটা আদালত আমাদের সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের
প্রেসিডেন্ট ছিলেন 4 বারের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন সাহেব, উনি কিন্তু গ্রেপ্তার হওয়ার পর ওনাকে ডিভিশন দেয়নি। আবার ডক্টর সাবরিনা এত কেলেঙ্কারির নায়িকা, তাকে আদালত ডিভিশন দিয়ে দিয়েছে। আমি একটু কথা বলি তো এখানে, হ্যাঁ, এটা চাই না, এটা মিস্টার মাহমুদ্দিন খোকন, আদালত আমি মন্তব্য করতে চাই না। জি আচ্ছা, আমার মনে হয় কাজী ফিরোজ রশিদ এমপি আপনি যোগ করতে চান, বলুন। আমি তো জেলে রয়েছি, জেল কোডে নির্ভর করে এক নাম্বার তার সামাজিক স্ট্যাটাস, তার এডুকেশন এবং তার যেখানে চাকরি করতেন বা যে পেশাটা নিয়োজিত ছিলেন, এই সবকিছু বিবেচনা করে তাকে ডিভিশন দেওয়া হয়। আমি মনে করি একজন, প্রথমত সে একজন নারী, দ্বিতীয়ত সে সুশিক্ষিত একজন ডাক্তার, এবং পরবর্তী সময় তার সামাজিক যে এটা ছিল সেটা সবকিছু মিলিয়ে আদালত তাকে যথার্থ জেল কোড অনুযায়ী তাকে ডিভিশন দিয়েছে। তার ডিভিশন একদম প্রাপ্য। আমরা পাকিস্তান আমল থেকে দেখতেছি, কিন্তু যখন দেয় না তখন মনে করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে ডিভিশন দেওয়া হয় না। আমাকেও ডিভিশন দেয় নাই। আমাকে যখন একটা মামলায় পাকিস্তানে বলে আমরা ডিভিশন কেটেছি, ডিপিআর, ডিফেন্স অফ পাকিস্তান রুলসে 1 বছরের জন্য আমাকে জেলে নিয়ে গেল, কিন্তু প্রথমে আমাকে তারা ডিভিশন দিয়ে দিল, বলল যে রাজবন্দী। এখন আর কাউকে রাজবন্দী বলে না, ওই শব্দটা উঠে গেছে। এখন মন্ত্রীরা গেলি বলে যে চোরবন্দী। প্রথমে কয়েকজন যে চুরি মামলা আছে চোরবন্দী, এই জন্য তাকে ডিভিশন দেয় না। এখন আমাদের আইন করা উচিত, যদি কোনো রাজনৈতিক ব্যক্তি জেলে যায় তাকে রাজবন্দী হিসেবে ট্রিট করা উচিত, কিন্তু আমরা করি না। পাকিস্তানি করতো, যত অপরাধ, যত আমরা করি, সমালোচনা করি, পাকিস্তান আমলে যত লোক জেল কেটেছি সবাই কিন্তু রাজবন্দী হিসেবে জেলে ছিলাম। আমাদের মর্যাদা, জেলখানা আলাদা ছিল, আমাদের খাবার আলাদা ছিল, চৌকি আলাদা ছিল, সবকিছু কিন্তু আলাদা কাজী ছিল। ফিরোজ রশিদ এমপি, রাজনৈতিক ব্যক্তিরা যদি ফৌজদারি মামলার আসামি হন তবু তারা রাজবন্দী থাকবেন। তারা যদি এরকম প্রতারণা, ধর্ষণ ইত্যাদি বা হত্যা মামলার আসামি হয়ে থাকেন তবু তাদেরকে রাজবন্দী হিসেবে ট্রিট করতে হবে। দুর্নীতি মামলার আসামি হয়ে থাকেন, এটিও বা কতটা যৌক্তিক? আইনের শাসন তাহলে কোথায়? আমি একমত, আইনের ভাষায় উনি কথা বলছেন, একেবারে দ্বিমত। আপনি বলছেন ডক্টর সাবরিনা সুশিক্ষিত, উনি সুশিক্ষিত নয়, এটা আমি আপনার সাথে আমি এটা ডিফার করি। এটা একদম ডাক্তার সুশিক্ষিত না হইলে আমরা কি করতে পারি? সুশিক্ষিত হলে তো এই কাম করতো না, এই কাজটা করতো না উনি। এই প্রশ্নটি কিন্তু আসলে রয়ে যায় যে তিনি পেশায় যাই হোক না কেন তার কর্ম তো আসলে সেটিকে মানে সাপোর্ট করে না, সেটি নিশ্চয়ই একটা প্রশ্ন। আমি আর একটা প্রসঙ্গে যাই, মাননীয় মন্ত্রীকে আমরা আশা করব খুব শীঘ্রই সংযুক্ত হবে, নেটওয়ার্কের সমস্যাটি চলে যাবে। একটু কাজী ফিরোজ রশিদ এমপি, আমি যদি প্রশ্নটি করি, কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি সিলেটের ধর্ষণের, এমসি কলেজের ধর্ষণের কথা বলছিলেন। সেখানে আমরা দেখলাম তাদেরকে 9 জনের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ কর্মী প্রধান আসামি হিসেবে ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়ে আসবো, কিন্তু মাননীয় মন্ত্রী কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি পান আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু যেতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনার কাছ থেকে তাহলে এই বিষয়ে আসার আগে একটু শাহিদের রায়ের পর্যবেক্ষণে, অস্ত্র মামলার পর্যবেক্ষণে আদালত যেটি বললেন সেটি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আসলে রাজনীতিকদের কাছে ধুরন্ধর সেই রাজনৈতিক ছত্রছাড়া যারা প্রতারক, তাদের কাছে কি বার্তা গেল? এবং তার মানে তো মাত্র 8 কার্যদিবসে শাহিদের রায় যদি দেওয়া সম্ভব হয়, তার মানে তো আসলে দ্রুত রায় দেওয়া সম্ভবই। বাকি যেখানে আমরা দেখেছি পাপিয়া, জিকে শামীম সহ সম্রাট যাদের আছে, তাদেরটাও দ্রুততার সাথে দেওয়া যাচ্ছে না, এটিও কেন? মাননীয় মন্ত্রী সংক্ষেপে যদি দুটো বিষয় বলেন। না দেখুন, কারোটাই কিন্তু বিলম্বিত হচ্ছে না, অত্যন্ত দ্রুত গতিতে তদন্ত নিষ্পত্তি করে। ধরুন যেটা আমি বলছি মাস্ক সংক্রান্ত ঘটনাটা, এই মাস্ক কোথায় বিক্রি করেছেন, কার কাছে কি পরিমাণ বিক্রি করেছেন, সেই সকল বিষয়গুলি সংগ্রহ করে কিন্তু আইনানুগ প্রক্রিয়ায় সেটাকে ডিসিশন নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তারা কাজ করছেন, কোনোভাবে বিলম্বিত হচ্ছেন না। অস্ত্র আইনে কিন্তু যার কাছে অস্ত্র পাওয়া যায়, অস্ত্র
অস্ত্রটি তার দখলে থাকলে তিনি যদি বৈধ কাগজপত্র দেখাতে না পারেন এবং সেক্ষেত্রে অস্ত্র উদ্ধারের সাক্ষী থাকে যথেষ্ট, স্বল্প সময়ের ভিতরে একটা বিচার নিষ্পত্তি হতে না। সেই প্রতারণার মামলা তার সর্বোচ্চ সাজা হতে পারে 5 বছর, কিন্তু অস্ত্র আইনে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এর সঙ্গে গুলির কারণে 7 বছর হয়েছে। কাজে এটা কোনোটাই বিলম্বিত হচ্ছে না, এত দ্রুততার সঙ্গে বিচার নিষ্পত্তি হওয়ার ভিতর থেকে এবং আদালতের যে অবজারভেশন সেখান থেকে মেসেজ চলে যাচ্ছে যে রাজনীতির মোড়কে বা রাজনীতির নাম নিলে বা নেতাদের সঙ্গে ছবি তুললেই যে রক্ষা পাওয়া যাবে সেই যে একটি প্রবণতা ছিল, সেই প্রবণতা থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের 2টি মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ অবজারভেশন ছিল। একটা ছিল 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার, অপর একটি এই 2টি মামলায় কিন্তু রাজনীতিকদের এবং সরকারের থাকা ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার করে স্মার্টলি অপরাধ সংগঠন করার ক্ষেত্রে কিন্তু আদালত অবজারভেশন দিয়ে বলছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে যে যেখানে থাকেন তার যে পলিটিক্যাল আইডেন্টিটি থাকুক, যেটাই থাকুক না কেন, তাদের বিচারের মুখোমুখি করার ভিতর থেকে আমরা বলতে চাই, মানে আদালত বলছেন, আমরা বলতে চাই নোবডি ইজ অ্যাবভ দি ল। আমি মনে করি শাহেদের ক্ষেত্রে এটা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগীয় সিদ্ধান্ত দারুণ ব্যাপার, মাননীয় মন্ত্রী আইন শাসন প্রতিষ্ঠা এরকম একটি রায়। তবে প্রশ্ন হচ্ছে যে এই শাহেদের মতো ব্যক্তিরা কেন মনে করে যে ক্ষমতাসীন দলে যদি ঢোকা যায় বা তার ছত্রছায়ায় যদি যাওয়া যায় তাহলে আমি এই ধরনের অপরাধ নিরবিঘ্নভাবে বা নির্বিঘ্নভাবে করে যেতে পারবো, একটা লাইসেন্স পেয়ে যাবো, এরকমটা কেন মনে করে? কারণ শুধু শাহেদ তো না, আমরা ওবায়দুল কাদেরকে বহুবার বলতে শুনেছি কাওয়া মুরগি হাইব্রিড ইত্যাদি ঢুকে গেছে, দোকান খুলে বসেছে আওয়ামী লীগের নামে। মানে আওয়ামী লীগের নামে দোকান খুলে বসা যায়, ব্যবসা করা যায়, এই ধরনের সুযোগ নেওয়া যায়, এই বোধটাই কেন মানুষের মধ্যে গেল? এই প্রশ্নটার উত্তরও নিশ্চয়ই মাননীয় মন্ত্রী একটু নেটওয়ার্কের সমস্যার সমাধান হলে আসবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি রাজকাহনে, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটি করছিলাম, শাহেদের মামলার রায়ে বার্তা গেছে রাজনৈতিক ছত্রছায়া যারা ধুরন্ধর ছিল তাদের কাছে, আপনি বলছিলেন সেখানে আসলে সেই ধুরন্ধররা কেন মনে করে যে আওয়ামী লীগে কোনোভাবে প্রবেশ করতে পারলে বা ক্ষমতাসীন দলে প্রবেশ করতে পারলে, ছত্রছায়ার মধ্যে ঢুকতে পারলে অপরাধটা নির্বিঘ্নে করা যাবে বা অপরাধের একটা লাইসেন্স পাওয়া যাবে, এই বোধটাই তাদের মধ্যে কেন আসে যে বোধটাকে তারা অনুপ্রবেশ করার জন্য এমন ব্যতিব্যস্ত হয়ে যায় এবং টাকা পয়সা বা নানান অবৈধ সুযোগ সুবিধার মাধ্যমে অনুপ্রবেশ করেও ফেলে? দেখেন, আমার কাছে মনে হয় রাজনীতিতে সৃজনশীলতা, রাজনীতির গুণগত মানের পরিবর্তন আনতে আমরা সম্মিলিতভাবে সফল না হওয়ার কারণে এই শাহেদরা এরা প্রবেশ করতে পেরেছে। কখনো এদের নাম হয় টোকাই সাগর, কখনো এদের নাম হয় শাহেদ, নানা নামে কিন্তু এরা প্রবেশ করে। আমরা যত রাজনীতির সৃজনশীলতায় ফিরে আনতে পারবো, গুণগত পরিবর্তন করতে পারবো, তত এই ব্যক্তিরা রাজনীতি থেকে বিতাড়িত হবে। প্রকৃত অর্থে রাজনীতি করার কথা ছিল তাদের, যারা আত্ম উৎসর্গ করবে দেশের কল্যাণে, মানুষের মঙ্গলার্থে, তার সমস্ত কিছু নিবেদন করবে। কিন্তু এখন কিছু কিছু জায়গায় দেখা যায় নিজের বৈভব বাড়াবার জন্য রাজনীতি করতে অনেকে আসে, সেই মানুষরা কিন্তু রাজনীতি করতে আসে না, তারা আসে রাজনীতির সুন্দর একটা ছাতার নিচে ঢুকে ওখান থেকে বেনিফিট নেওয়ার জন্য আসে, তারা বেনিফিশিয়ারি হয়ে যায়। আমার মনে হয় এই সকল ঘটনা এখন তাদের জন্য মেসেজ। ধরেন আরেকটা কথা বলি, 10 ট্রাক অস্ত্র চোরাচালানি মামলার ভয়াবহ ঘটনা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া, সরকারি সহায়তা দেওয়ার ভিতর থেকে ঘটেছিল। তাদের সেই ঘটনাকে টোটালি চাপা দেওয়া হয়েছিল। সেটার বিচার হওয়ার ভিতর থেকে কিন্তু মেসেজ গেছে যে আপনি মন্ত্রী হন আর বড় বড় বাহিনীর প্রধান হন, অপরাধ করলে অপরাধীদের ছাড়া নাই। এভাবে যদি দায় মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে দেখবেন এই শাহেদ নামক ব্যক্তিরা, গংরা নিশ্চয়ই ভবিষ্যতে রাজনীতির মোড়ক ব্যবহার করে অবৈধ সুযোগ নিতে সাহস পাবে না। ধন্যবাদ। আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনিও কি তাই মনে করেন? মাননীয় মন্ত্রী যে কথা বলছেন, ওনাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের কথা, এগুলো যে কথা প্রতিদিন বলেন, এগুলো গদের কথা। এটা ওনারা এটা বলে বলে যাচ্ছেনই, শাস্তি পাবে, এটা পাবে, সেটা পাবে, আর কথাবার্তা বলে 11 বছর দেশ চালাইতেছে, দেশটি 11 বছর ওনারা চালাইতেছে। ওনাদের ক্ষমতা এনে দিয়েছে তারা, সেনাবাহিনীর মর্যাদার মন্দা তারা, অর্থাৎ আওয়ামী লীগের সাহায্যকারী 13 বছর ক্ষমতা চালাইছে। এখনো বলে যে বিচার করছি, পরিবর্তনটা কোথায়? বলে তো চেঞ্জ। আপনি দেখেন আজকে আপনি ধরেন আজকের প্রতিষ্ঠানটা কি, আজকে একটা ইয়েতে আসছে, পত্রিকা আসছে
গায়েবী সমকালে গায়েবী কমে আত্মসাৎ, একদিনে 15,000 টন একটা ট্রাকে করে সে পরিবহন করছে, আর এলসি করছে 25 কোটি টাকার, ব্যাংকের টাকা মেরে দিয়েছে। একদিনে একটা ট্রাক বাদ দিয়া 25,000 কত 15,000 টন সমকালে ফার্স্ট লিড। বিচার আছে? জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খুবই বিষয় এগুলো নিঃসন্দেহে, কিন্তু এটি কি এই 11 বছরেই হচ্ছে? এটি কি নতুন শুরু হয়েছে? এটির বিচার কি আপনাদের আমলেও হয়েছে? সেই প্রশ্নগুলোর উত্তর কি দেবেন? কোনটা আবার বলেন, সরি। আমি বলছিলাম যে এই রকম ঘটনা কি এই 11 বছরেই শুরু হয়েছে? এটির বিচার, এই ধরনের ঘটনা আপনাদের সময়ও ঘটেছে, তখনও তার বিচার কতটুকু হয়েছিল? সেই প্রশ্নটির উত্তর চাইছিলাম। আমি কি বলবো, আগে ঘটনা ঘট নেই। মানব সৃষ্টির পরে অপরাধ হচ্ছে, মানব সৃষ্টির পরে অবদান হচ্ছে এখন, বা বাংলাদেশ সৃষ্টির পর থেকে আছে, সব সরকার সময় ছিল, রেপ ছিল, অস্ত্র ছিল, দুর্নীতি ছিল। 11 বছরে যেহেতু সরকার জবাবদিহিতা নাই, 8 সাল নির্বাচন সেনাবাহিনী সমর্থন দিয়েছে ওনাদেরকে, আওয়ামী লীগকে, ভোটে ওনারা চলে আসছে। 14 সালে ভোট করেন নাই, 153 হলো অনির্বাচিত, বেনির্বাচিত। আপনি দেশের স্পিকার হলো নির্বাচন করতে আনকন্টেস্টে। নির্বাচন নিয়ে এই অভিযোগটি অবশ্য আপনাদের একদমই মানে সব পুরনো অভিযোগ। আমি এটা নিয়ে কাজী ফিরোজ রশীদ এমপি এই বিষয়টা নিয়ে আপনার কাছেও জানতে চাই, যেটা নিয়ে মাহবুবউদ্দিন খুব কোনো আপত্তি জানাচ্ছিলেন। আপনার মন্তব্য ছোট করে জেনে ধর্ষণের প্রসঙ্গটিতে একটু যেতে চাই। কাজী ফিরোজ রশীদ এমপি, মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ আপনাকে। আমি একটু কাজী ফিরোজ রশীদ এমপি কে ফ্লোরটি দিচ্ছি। জবাব দেওয়া থাকবে যে মানুষের ভোটের জন্য গেলে সে মানুষ ভোট পাবো আশা করলে, তাইলে কিন্তু এরকম করতো না, যা ইচ্ছা যা দেশ চালাচ্ছে ওনারা। জি, ধন্যবাদ মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ আপনাকে। কাজী ফিরোজ রশীদ এমপি। কমরেদার সাহেব সহ কয়েকজন মন্ত্রী বোধহয় বাদ আছে, 2-4 জন মন্ত্রী বাদ আছে বোধহয়, আর বেশিরভাগ মন্ত্রী নেতারাই এইসব কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে। এবং এটা কিন্তু আমি বলছি না যে মাহবুবউদ্দিন খোকন, আমি কি একটু কাজী ফিরোজ রশীদ এমপির কাছে যেতে পারি? তাছাড়া খুব বেশি সময় পাবো না আমার এই অংশে আর কথা বলবার জন্য। কাজী ফিরোজ রশীদ এমপি, আপনি যদি আমাকে শুনতে পান। কাজী ফিরোজ রশীদ এমপি, দিস দ্য পজিশন। আইন শৃঙ্খলার চরম অবনতি। এখন কারণ কি? জনগণের জবাবদিহিতার অভাব সর্বস্তরে, এবং স্বাধীন বিচার ব্যবস্থা নাই, একদম স্পষ্ট। মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাহবুবউদ্দিন খোকন। কাজী ফিরোজ রশীদ। জি, আমি রেজা ভাইয়ের সাথে একমত যে সমরেজা সাহেব বলছেন যে গুণগত পরিবর্তন আনতে হবে। রাজনীতি আসলে অনেকটা কলুষিত হয়ে পড়েছে। এটা এই সরকার আমলে যে তা না, এটা দীর্ঘদিনের একটি চর্চা, খারাপ চর্চা রাজনীতিবিদদের। অর্থাৎ আমরা রাজনীতিকে ভারী করতে হইলে, দলকে ভারী করার জন্য কোনো যাচাই বাছাই নাই, যাকে ইচ্ছে তাকে ঢুকাচ্ছে দলে, এবং এরা দলে ঢুকে নানান রকম ফন্দিফিকি করে, শাহেদের মতন ছলচাতুরি করে, রাজনীতিবিদদের ব্যবহার করে এরা কিন্তু এদের ফয়দা লুটে নিচ্ছে। প্রকান্তরে রাজনীতি নষ্ট হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কেউ পড়ে না। বঙ্গবন্ধু বলছেন, যাদের আদর্শ নাই, নীতি নাই, যারা দুর্নীতিবাজ, যারা দেশকে ভালোবাসে না, তারা যদি প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়, তাদের প্রতিষ্ঠান দুর্বল হয় না, বরং প্রতিষ্ঠান অনেক শক্তিশালী হয়। এখন দরকার হচ্ছে, আওয়ামী লীগ 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতা আছে, বহু লোক ঢুকে পড়েছে এখানে, অস্বীকার করার কিছু নেই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এখন আওয়ামী লীগের বাইরে এই দেশে খুব কম লোক পাবেন। সেই জন্য একটা শুদ্ধি অভিযান চালানো দরকার। এই শুদ্ধি অভিযানটা চালালে আওয়ামী লীগের ক্ষতি হবে না। সব দিকে সিলেটে ছাত্রলীগ নেই, ছাত্রলীগ কমিটি কিন্তু তারা করে নাই, এখানে কেন্দ্রীয় ছাত্রলীগ, ওখানে ছাত্রলীগ নাই, কিন্তু সবাই ছাত্রলীগের নেতা হয়ে গেছে কমিটি না থাকায়। যার জন্য দেখেন এই সমস্ত অপকর্ম হয়ে যাচ্ছে। এই ফাঁকে কারা করতেছে, কিভাবে করতেছে, কিন্তু দোষটা কিন্তু ছাত্রলীগের ঘাড়ে পড়তেছে। কমিটি না থাকাও কিন্তু ছাত্রলীগ রেহাই পাচ্ছে না, কারণ তাদের গায়ে ছাত্রলীগের গন্ধ আছে। সেজন্য আমার মনে হয় যে একটি বড় শুদ্ধি অভিযান চালানো দরকার দলের মধ্যে, কারণ দলের মধ্যে এই ধরনের বহু লোক ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং তারাই রাজনীতিকে কলুষিত করতেছে। আমি আমরা দেখেছি, আবার সেটির গতি স্লথ হয়ে যায়, সেটিও আমরা দেখতে পাই। সেটি কেন, সেই প্রশ্নটা থাকেই। কাজী ফিরোজ রশীদ এমপি,
আপনার কাছে যদি ধর্ষণের প্রসঙ্গটিতেও জানতে চাই, কাজী ফিরোজ রশীদ এমপি, জি আমি প্রশ্নটি করে ফেলি যেহেতু নেটওয়ার্কের সমস্যা, পরে আবার বিঘ্ন ঘটবে। যেটি হচ্ছে যে আপনি সংসদেও বলেছিলেন সিলেটের যে ধর্ষণের প্রসঙ্গ, সেখানে আমরা দেখছি 9 জনের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। আপনি সংসদে বলেছিলেন ধর্ষকদের ক্রস ফায়ারে দেওয়া উচিত। আজকে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনিও বলছেন ধর্ষকদের আদালত বা বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রস ফায়ারে দেওয়া উচিত। মানে এখনো কি আপনি এই অবস্থানে আছেন? এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। কাজী ফিরোজ রশীদ এমপি, আপনার কি মন্তব্য? যত সমালোচনা হোক, পৃথিবীর সমস্ত লোক যদি এইটার বিরুদ্ধে থেকে, আমি একা এটার পক্ষে। কারণ যে নারীটা ধর্ষিত হলো, তার স্বামী আছে, তার বাপ আছে, তার মা আছে, তার একটা সমাজ আছে। এই সমাজের কাছে তার অবস্থানে কিনতে পারবে। আপনি চিন্তা করতে পারছেন? তাকে তো মেরে ফেলাইলে ভালো হইতো, তার জীবনে বাঁচার দরকার ছিল না। এই ধর্ষক যারা অলরেডি চিহ্নিত, তাদের কি বিচার করবেন? তাদের হাইস্ট বিচার কি চাবেন? তাদের এখানে বিচার করবেন, তারপরে তারা যাবে হাইকোর্টে, তারপর যাবে এপিলেট ডিভিশনে। এই করতে করতে তো 20 বছর চলে যাবে। সাজনীন হত্যা মামলার বিচার পেতে 16 বছর ঘুরতে হয়েছে লতিফুর রহমান সাহেবের মতো একটা লোককে। অতএব আমার একদমই সাফ কথা, যারা এটার প্রধান আসামি তাদের ক্রসফায়ার দিয়ে দেন না। এই দেশের একটা লোক এটার বিরোধিতা করবে না। আমি যে কথা বলতেছি, তাহলে তো যে কোনো অপরাধী তো আমাদের দিকে বিচার হতে অনেক সময় লাগে। তাহলে এবং সব অপরাধেরই একটা কনসিকুয়েন্স ভিকটিমের জন্য খুবই করুণ একটা কনসিকুয়েন্স আসে। সেক্ষেত্রে তো সবাইকেই কি ক্রসফায়ারের মধ্যে নিয়ে আসার, আমি একটু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার মন্তব্য এই বিষয়ে শুনতে চাই। যেভাবে ধর্ষণের মামলায় 9 জনের মধ্যে 8 জনকে গ্রেফতার করা হলো এবং এই ধরনের মন্তব্য, এই প্রেক্ষিতে আপনার মূল্যায়ন মাহবুবউদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শুনতে পাচ্ছেন না। মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকেও এই বিষয়ে আইনি জায়গাটা থেকে একটু জানতে চাই। মাননীয় মন্ত্রী, দেখুন, আমি ফিরোজ ভাই তার ইমোশনের জায়গা থেকে কথা বলেছেন, তার জায়গা থেকে আমি মনে করি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোন সমস্যার সমাধান না, আইনানুগ প্রক্রিয়ায় বিচার করতে হবে। যেমন ভাবে দাম্ভিকতা সৃষ্টি করে যারা বলতো যে বঙ্গবন্ধুকে খুন করছি, পারলে আমাদের কিছু করুক না কেন, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হোসেন মুজাহিদরা বলতো হ্যাঁ 71-এ রাজাকার ছিলাম, আমরা কচু পাতার পানি না, ধরে দেখুক না কেন, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। আমরা যত দ্রুততার সঙ্গে এই সিলেটের ঘটনায় গ্রেফতার করেছি, একটা উদাহরণ আপনাদেরকে মনে করিয়ে দিই। দিনাজপুরের সীমা সাহার ঘটনায় আপিল বিভাগ পর্যন্ত যে তারপর মামলা স্টার্ট করাতে হয়েছে, এর আগে মামলা করার সুযোগ পায়নি। দেশের সর্বোচ্চ আদালতের শেষ প্রান্তে আপিল বিভাগে গিয়ে কিন্তু অর্ডার নিয়ে তারপর মামলা করতে হয়েছে। এইরকম পরিস্থিতি পূর্ণিমা সাহা অন্যান্য ঘটনা ছিল। আজ কিন্তু ঘটনা ঘটাবার সঙ্গে সঙ্গে যেভাবে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, আপনি নুসরাতের ঘটনার দিক তাকিয়ে দেখেন, অন্যান্য ঘটনার দিক তাকিয়ে দেখেন, অপরাধীদের কিন্তু কোনো দায় মুক্তি দেওয়া হচ্ছে না। কাজে আমি মনে করি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্য থেকে দ্রুততার সঙ্গে বিচার করে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ভিতর থেকে মেসেজ দিতে হবে যে অপরাধ করে রাজনৈতিক খোলস ব্যবহার করা, প্রভাবশালী ব্যক্তির পরিচয় দেওয়া, ক্ষমতাসীন দলের সংগঠনের পরিচয় দেওয়া, কোনটাই যে তাদের রক্ষা করে না, সেই মেসেজ দেওয়া কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকের সাজা হয়েছে, অনেকের বিভিন্ন বিচার শেষ পর্যায়ে চলে আসছে। আপনি দেখুন ইসের ঘটনা, আমাদের বরগুনার ঘটনাটা, রিফাত হত্যাকাণ্ডের ঘটনা, কত দ্রুততার সঙ্গে বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে, রায়ের অপেক্ষা আছে। কাজে আমরা চাই কেউ আইনের ঊর্ধ্বে না, আইনানুগ প্রক্রিয়ায় বিচার করা হবে। বঙ্গবন্ধুর খুনিদের কিন্তু আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করিনি, স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করেছি। 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমরা বিচার করিনি, কারণ বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন 8-10 জন মানুষ যেভাবে বিচার। জি অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটা বিরতি থেকে ঘুরে আসি, কিন্তু যেটি বলছিলেন যে মেসেজটা পৌঁছাচ্ছে তরু হত্যার ক্ষেত্রে আমরা দেখি না, এবং ধর্ষণের ক্ষেত্রে 3% বিচার হয় বলে মানবাধিকার সংগঠনগুলোর যে পরিসংখ্যান, সেটি আমরা আবার জানতে পারি। একটা বিরতির পরে ফিরে আসি, নিশ্চয়ই আরো একটা প্রসঙ্গ আছে, যদি সম্ভব হয় আনবো। আসছি রাজকাহনে।
ফিরলাম রাজকাহনে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আমরা আসলে আরো একটা বিষয় যাব, হাইকোর্টের একটা অভিমত প্রসঙ্গে যাব, আজকে যে অভিমত এসেছে। তবে আপনার কাছ থেকে একটু ছোট করে যদি জানতে চাই, কারণ আপনি সম্প্রতি সম্ভবত 27 তারিখ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, এবং আপনার যে বক্তব্য আমরা গণমাধ্যমে দেখছি, উন্নত চিকিৎসার জন্য সরকার চাইলে আবেদন করা হবে। আহ, সরকার চাইলে কেন? উন্নত চিকিৎসা তো চান বেগম খালেদা জিয়া বা আপনারা, বেগম জিয়ার পরিবার। তাহলে সরকারের চাওয়ার প্রসঙ্গটা কেন আসছে এখানে? একটু যদি স্পষ্ট করেন, যদি কোনো অস্পষ্টতা থাকে, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। ধন্যবাদ। আপনি দেখেছেন আমাকে সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডেকেছেন তার বাসায়, অনেকক্ষণ ছিলাম ওকে বাসায়। ওনার গত 2-3 সপ্তাহ আগে যে অবস্থা, এখন শারীরিক অবস্থা আরো খারাপ। আমাকে বললেন যে আমি খেতে পারছি না, খেতে গেলে আমার বমি চলে আসে। ভাতকে নরম করে 11-16 পিসেল, এটা পিসলা টাইপের তো, গিলে খান। উনি হাঁটতে পারেন না, সাপোর্ট দিতে হয়। কারণ উনার হাঁটুতে ব্যথা, প্রচন্ড ব্যথা, হাতে ব্যথা, এবং আগের থেকে 3 সপ্তাহ আগের থেকে আরো কিন্তু অবনতি দেখলাম। আমরা ওনার পরিবার পক্ষ থেকে আবেদন করেছিল তার চিকিৎসার জন্য। সরকারকে ধন্যবাদ জানাই, সরকার তার এক্সটেনশনটা করেছে সরকার, কিন্তু একটা শর্ত জড়িয়ে দিয়েছে। চিকিৎসা তো দরকার, আবেদন ওপেন ছিল, চিকিৎসা যে দেশে বিদেশ যেখানে করাবে। আমরা আসলে ওনার স্বাস্থ্য নিয়ে কনসার্ন, নিজে উদ্বিগ্ন, দেশবাসী উদ্বিগ্ন, আমরা যারা বিএনপি নেতা কর্মী আমরা উদ্বিগ্ন স্বাস্থ্য নিয়ে। তো এখন সরকার কিন্তু ওপেন ছিল না, অ্যাপ্লিকেশন পরিবার পক্ষে অ্যাপ্লিকেশন ওপেন ছিল, চিকিৎসা করা দিচ্ছে। সরকার কিন্তু একটা শর্ত জড়িয়ে দিচ্ছে যে বিদেশে যেতে পারবেন না। বিদেশে যদি এই কথাটাই শর্ত না জুড়লে হয়তো আরো মানবিক হতো। এই জন্য বলেছে যদি সরকার যদি মনে করে না শর্ত প্রত্যাহার করবে না আমাদের আবেদন করা ছাড়া, বা ওনার পরিবার আবেদন করা ছাড়া, তাহলে আমার মনে হয় যে সরকার কোনোভাবে যদি ইঙ্গিত দেয়, পরিবারের পক্ষ থেকে আমার মনে হয় আবেদন করতে আপত্তি নেই, সেটা বুঝতে চেয়েছি। আমার মনে হয় বোঝা যাচ্ছে। অন্যদিকে আমরা সরকারের আগের বক্তব্য যেটি দেখেছিলাম যে আবেদন করলে বিবেচনা করা হবে, আপনারা আবার বলছেন সরকার চাইলে আবেদন করা হবে। মানে এখানে একটা চাওয়ার জায়গাটা কোথাও ঝুলে যায় কিনা সেই প্রশ্নটাও রয়ে যাচ্ছে। আমি আমার সময় যেহেতু স্বল্পতা আছে, আর একটা বিষয় একটু আলোচনায় যাই, সেটি মাহবুবুদ্দিন খোকন আপনার কাছেও জানতে চাই। আজকে আদালত, হাইকোর্ট রায় দিচ্ছেন যে কারো মানে গ্রাহকের অনুমতি ছাড়া কল লিস্ট, কল রেকর্ড করা যাবে না, অডিও ভিডিও ফাঁস করা যাবে না। আদালত এমন অভিমত দিচ্ছেন। এক লাইনে যদি এখানে কিছু বলেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। এটা কাকে বলছেন আপনি? বাংলাদেশে আমি জানি না, আমার মনে আমাদের এই যে বিভিন্ন সংস্থাগুলো বিশেষ করে তারা এই আইন তাদের সরকার আদালত, হাইকোর্টের আদেশকে কেয়ার করবে কিনা সন্দেহ। প্রাইভেসি অনেক আগে শেষ হয়েছে। নির্বাচনের সময় বলেন বা সাধারণ সময় বলেন, যাই কথা বলেন তাই তারা রেকর্ড করে বসে বসে। এবং এটা ধরেন আমি অত্যন্ত এটা দৃষ্টান্ত বলে, এবং এটা মানে প্রাইভেসি, রাইট অফ প্রাইভেসি যেটা, সেটা আপনার এর জন্য হাইকোর্টে একটা রায় দিয়েছেন। জি স্পষ্ট। এখন কেয়ার করবে কিনা সেই প্রশ্নটি আপনি তুলছেন। আমি কাজী ফিরোজ রশিদ এমপি, ধন্যবাদ মাহবুবুদ্দিন খোকন। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকে এটি জানতে চাই, আপনার মন্তব্য। হাইকোর্টের যে পর্যবেক্ষণ অভিমত, কল রেকর্ড বন্ধ করার অভ্যাস বন্ধ করার পক্ষে অভিমত দিচ্ছেন কাজী ফিরোজ রশিদ। যথার্থ, এটা যথার্থ হয়েছে, এটা হওয়া উচিত। কারণ মানুষের প্রাইভেসি বলতে একটা জিনিস আছে, আপনি আমার প্রাইভেট অ্যাফেয়ার্সে হাত দিতে পারেন না। এটা আমি বলি যে ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকার এটা পরিপন্থী। আসলে একজন একজনের সাথে কথা বলবে, এটা আপনি রেকর্ড করে আপনি ছেড়ে দিবেন বাজারে, এটা ঠিক হবে না। কিন্তু হাইকোর্ট এই রায়টা যথার্থ হয়েছে মনে করি, এবং এইটার বিরুদ্ধে সরকারের কোনো আপিল করা উচিত না। এটা ভালো রায়। জি অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এবং এই প্রসঙ্গে বলি 27 তারিখেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলছেন যে 24 ঘন্টা তার ফোন রেকর্ড হয়, সেই প্রিন্টের কপি আমি দেখেছি। মির্জা ফখরুলের বক্তব্য কোট করছি, এবং এটা থেকে কেউ বাদ যাচ্ছে না। এটা কিন্তু সমাজের সমস্ত জায়গায় হয়ে গেছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন। হাইকোর্টের আজকের নির্দেশনাটাও একরকম প্রাসঙ্গিক। আসলে কেয়ার করা হবে, বা মানে প্রতিষ্ঠানগুলো যারা আসলে রেকর্ড করছে তারা কি এই বিষয়টা কেয়ার করবে এই হাইকোর্টের রায়? মাননীয় মন্ত্রীকে একটু শুনতে চাই। মাননীয় মন্ত্রী যদি আমার প্রশ্নটি শোনেন, মাননীয় মন্ত্রী আপনি কি আমাকে একটু উত্তর দেবেন প্লিজ?
শুনছেন না। মানে শুনছেন না, আমি বলতে চাচ্ছি, আমার মনে হয় যে মাননীয় মন্ত্রী সমরেশ দল যে ধরনের মানুষ, উনি বোধহয় আমার এবং ফিরোজ ভাইয়ের সঙ্গে একমত হবেন এই ব্যাপারটা, আমি মনে করি। না, এটা তো দ্বিমতের কোনো কারণ নেই, কারণ এটা একটা ভালো দরায় সবার জন্য, তার জন্য তার ফোন তো রেকর্ড হয়। উনি কি মনে করেন মাননীয় যে উনি মন্ত্রী মনে হয় প্লেনের কথা বাইরে বলতে আছে? শুরু করেছেন, আপনি যদি আপনার ডিভাইসটি একটু আনমিউট করতেন। মাননীয় মন্ত্রী, আমার মনে হয় মিউট করা আছে আপনার ডিভাইসটি। মাননীয় মন্ত্রীকে কথা বলতে দেখছি, কিন্তু ডিভাইসটি আনমিউট করতে হবে মাননীয় মন্ত্রী। আমি TNT মিনিস্টার ছিলাম, আমি কথা বলি, শুনেন। আমি জি বলুন বলুন, জি কাজী ফিরোজ রশিদ এমপি। টেলিফোন মন্ত্রী ছিলাম, আমি জানি কিভাবে এটা রেকর্ড হয়, কেন করে, এবং তার থেকে অনেক সফিস্টিকেটেড এই এখন যন্ত্রপাতি আনা হয়েছে। আপনি আপনার ওখানে কথা বলতেবেন আপনার বাড়িতে বসে, আমি অনেক দূরে একটা গাড়িতে মধ্যে একটা ডিভাইস লাগিয়ে সব শুনে চলে যাব, অথবা বাড়ির পাশে একটা ডিভাইস লাগিয়ে চলে যাবো, এই এলাকার সব খবর আমি যখন ইচ্ছে তখন শুনতে পারবো। এত আধুনিক জিনিস বেরিয়েছে। অতএব এইটা এখন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কারণ কোন মন্ত্রী সাহেব যদি মনে করেন যে ওনারটা রেকর্ড হয় না, তা না, আদিকাল থেকে হয়ে আসতেছে। সমস্ত মন্ত্রীদের রেকর্ড ছিল, আমার কাছে ছিল। আমি পরবর্তী সময় ফাইল নিয়ে গেছি, বলে স্যার এটা হয় না, মন্ত্রীদের কথাবার্তা রেকর্ড করবে কারা? যদি তলিয়ে আমি TNT মিনিস্টার, আমাকে রেকর্ড করতে দেন, আমি আপনাকে জানাবো। এর কোনো এজেন্সির কাছে থাকা উচিত না। অতএব আমি মনে করি যে খোকন সাহেব যে কথা বলছে, সমাজে যে আমাদের সমর্থন করবেন মাননীয় মন্ত্রী, কারণ এইটা একটা যুগান্তকারী রায়, যে এইটা তারা করতে পারবে রেকর্ড, এবং এটা জনসমক্ষে এটা প্রকাশ করতে পারবে না। এটা সবার স্বাধীনতা। আপনি কথা বলবেন, আপনি বাসায় গিয়ে আপনার বন্ধুর সাথে কথা বলবেন, এইটা রেকর্ড হবে, বা এটা রাজনীতি কথা বলবেন, এটা ব্যবসার কথা বলবেন, একান্ত ব্যক্তিগত কথা বলবেন, কেন এটা রেকর্ড হবে? এটা রেকর্ড হওয়া উচিত না। তাদের অনেক কাজ আছে, নিশ্চয়ই সেই সংবিধান কাজগুলো আদালত ভালো তাই করুন। বলছেন, সংবিধান আমাদেরকে যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার বোয়িং এর দিচ্ছেন, সেটির একটি লঙ্ঘন তো এটি বটে। মাননীয় মন্ত্রী, যদি আপনি শেষ মুহূর্তে, আমি খুবই দুঃখিত আজকে না, আমি দর্শকরা আপনাকে ঠিক শুনতে আমি পেল না বলছি মাননীয় যে মন্ত্রী। কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলোকে রাষ্ট্রকে অনেক সময় বিবেচনা রাখতে হয়, তবে কোনো কিছু আইনের ঊর্ধ্বে হওয়া উচিত না, এটা যেমন সত্য, অনুরূপ ভাবে রাষ্ট্রের শৃঙ্খলা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় কিনা সেই বিষয়গুলোকেও খতিয়ে দেখার পাশাপাশি সুযোগ থাকা। হাইকোর্ট কিন্তু কোনো রায় দেয়নি, হাইকোর্টের অভিমতের কথা বলেছেন। যদি অন্যায় কিছু হয়ে থাকে সেক্ষেত্রে হাইকোর্ট রায় দিতে পারেন। আমার মনে হয় হাইকোর্ট যদি কোনো রায় দেয়, নিশ্চয়ই সে রায়টাকে সরকারের পক্ষ থেকে অবশ্যই সেটাকে গুরুত্ব আরোপ করা হবে। ধন্যবাদ মাননীয় জি, মন্ত্রী। অনেক ধন্যবাদ। হাইকোর্ট বলছে যদি করতে হয় সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই করবার বিষয়ে আদালত কিন্তু অভিমতে বলছেন। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনাদের 3 জনকে রাজকাহন থেকে বিদায় নিচ্ছি।